নকশি কাঁথার মাঠে রে ও সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি। আমাকে আরেকটু বিভাগ দাও। সাজুর ব্যথায় আজও বাজে রূপাই মিয়া বাঁশের বাঁশি। কত আশা বুকে ছিল কত সুখে মিলে ছিল মিলন মঞ্চ কত আশা বুকে ছিল কত সুখে মিলে ছিল মিলন মঞ্চ হঠাৎ আসিয়া বৈশাখীর ঘর বাঁধলো আবার ভেঙে গেল। বিষয়টা কি আস্তে পল্লী কবি জসিমউদ্দিন উনি নকশি কাঁথার মাঠ অবলম্বনে একখানি কাব্য রচনা করেছেন। আর সেই সমস্ত কাব্যের সার নির্যাস নিয়ে ভাবুক কবি পাগল বিজয় সরকার উনি ৪-৫ কলিতে একটা গান রচনা করেছেন। স্বাভাবিক কারণে ছোট্ট একটা গানের ভিতরে যদি একটা বৃহৎ কাব্য অন্তর্নিহিত থাকে, এই গান গেয়ে ভক্তদের আস্বাদন করাতে গেলে তার সঙ্গে কিছু আলোচনা করতে হয়। সেটা কি না, রূপাই এবং সাজু এই দুইজনের ভালোবাসাবাসীর স্মৃতির যে গান, তারই নাম নকশি কাঁথার মাঠের গান। রূপাই একজন মুসলমান যুবক, সাজু একজন মুসলমান যুবতী, এই দুইজনের প্রেমের স্মৃতি। তবে রূপাই এবং সাজু উভয়েরই ব্যক্তিগতভাবে কিছু বিশেষ বিশেষ গুণ আছে। যেমন রূপাই মিয়া ভালো বাঁশি বাজাতে জানে, সে খুব ভালো বড় মাপের একজন ঘরামি, আবার বড় মাপের একজন লাঠিয়াল, মানে লাঠিয়ালিও জানে। আর অন্যদিকে সাজু সে ভালো গান গাইতে জানে, আর সুই সুতো কাপড়ে সুন্দর করে নকশি করে সেলাই করতে জানে। তবে মুসলমানদের মধ্যে একটা প্রচলিত রেওয়াজ আছে, যদি কখনো অনাবৃষ্টি হয়, বর্ষার জলের অভাবে
মাঠের ফসলাদি সব নষ্ট হয়ে যায়। তখন যদি কোনো যুবতী মেয়ে বদনায় জল ভরে কুলোর পরে রেখে ওই কুলোটা মাথায় করে তার কিছু সঙ্গী সাথী নিয়ে গ্রামের প্রত্যেকটি বাড়িতে গিয়ে জল ভাঙার গান গায়, তাতে যারা গান শুনে সবাই কিছু কিছু দক্ষিণা দেয়। আর এই সমস্ত দক্ষিণা একত্রিত করে মাঠের মধ্যেই হোক আর তিন রাস্তার মাথায় হোক যদি খোদা তাল্লার নামে ছিন্নি দেওয়া হয়, তাতে খোদা তাল্লা দোয়া করেন, বর্ষা হয়, মানুষের মঙ্গল হয়। তো সেবারে অনাবৃষ্টি, জলের অভাবে ফসলাদি সব নষ্ট হতে চলেছে, মানুষের দুর্ভোগ। তাই মুসলমানদের মধ্যে থেকে কয়েকজন প্রবীণ যারা বয়স্ক তারা সাজুকে বলছে, মা ও মা সাজু, তুমি তো ভালো গান গাইতে জানো, তা তুমি যদি একটু জল ভাঙার গান গাইতে, হয়তো খোদা তাআলা আমাদের দোয়া করত, বর্ষা হতো, তাতে সকলের মঙ্গল হতো। সাজু বলছে, কোনো চিন্তা করবেন না, আমি অবশ্যই জল ভাঙার গান গাইব। তাই সাজু তার ইচ্ছা মতো কয়েকজন সঙ্গিনী জড়ো করলেন, বদনায় জল ভরে কুলোর পরে রেখে কুলোটা মাথায় করে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে জল ভাঙার গান গাইতে শুরু করে দিলেন। আর এই গান গাইতে গাইতে রূপাইদের বাড়িতে যখন এসেছে, রূপাই মিয়া ঘরের চালের পরে চাল চাইছে, গরামে মানুষ। আর সাজু সঙ্গিনীগণ পরিবেষ্টিতা হয়ে জল ভাঙার গান গাইছে। কিভাবে? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে। আসমান হইল ডোনা ডোনা, ফাইটা গেছে বুই, আসমান হইল ডোনা ডোনা, ফাইটা গেছে বুই, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে। শুকাইল ডাটা পালং আর শুকালো পুই, জল বিহনে শুকাইল ডাটা পালং পুই, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে। চাতক আর চাতকি কাঁদে পয়সা গাছের ডালে, অন্য বাড়ি খায় না তারা মেঘের জল না হলে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে। শিশু কাঁদে মায়ের কোলে, গোমাংস গোয়ালে, শিশু কাঁদে মায়ের কোলে, গোমাংস গোয়ালে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে তুই, আল্লাহ মেঘ দে। বড় মিষ্টি মধুর কণ্ঠে সাজু জল ভাঙার গান পরিবেশন করলো। তাই গান শেষে রূপাই মিয়া চালাক থেকে চিন্তা করলো, মেয়েটা কে এত মিষ্টি কণ্ঠে জল ভাঙার গান গাইলো। তাই কে গান গাইছে তাকে দেখবার জন্য চালার উপর থেকে যখন নিচের দিকে দৃষ্টি দিয়েছে, ঠিক একই সঙ্গে সাজুও চালার উপরের দিকে চোখ রাখতেই সাজু এবং রূপাইয়ের মধ্যে এক পলক চোখাচোখি হয়েছে। এই যে এক পলক চোখাচোখি হলো, এর মধ্যেই যেন একে অপরের কাছে কেমন ধরা পড়ে গেল, মনের বিনিময় হয়ে গেল। রূপাই মিয়া চালার থেকে নেমে এসে সাজুকে ভালোবেসে নিজের হাতে ঘরে গিয়ে থালা ভরে চাল আর তার সাথে কিছু টাকা দক্ষিণা এনে
সাজুর হাতে তুলে দিল। সাজু সঙ্গিনীগণ নিয়ে জল ভাঙার গান গাইবার জন্য বেরিয়ে পড়ল। রূপাই মিয়া পূর্ববৎ সেই ঘরের চাল ছাওয়ার কাজে নিযুক্ত হলো, কিন্তু বিষয়টা এমন হলো যে সাজুরও আর জল ভাঙার গান গাইতে ভালো লাগছে না, আর রূপাই মিয়ারও কানে কাজের প্রতি কোনো মনোযোগ আসছে না। অর্থাৎ দুইজনের মধ্যে একটা পূর্ব রাগের সৃষ্টি হয়েছে। তা পূর্ব রাগ বলতে কবি শাস্ত্রের মধ্যে কলম দিলেন, রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদি যা ত্রয়রুণ মিলতে প্রাগৈ পূর্ব রাগ সউচ্চতে। অর্থাৎ মিলনের পূর্বে নায়ক নায়িকার চিত্তে যে বিবাহাবাদীয় রস আস্বাদনীয় হয় তারই এক নাম পূর্ব রাগ। আর যদি সহজ করে বলা যায় তাহলে বলতে হয় একজন আরেকজনকে না দেখলে ভালো লাগে না। এখন যদিও একজন আরেকজনকে না দেখে থাকতে পারে না, ভালো লাগে না, তবুও মুসলমান যুবতী যারা হিন্দুদের যুবতী মেয়েদের মতো অবাধে স্বাধীনভাবে তারা করতে পারে না চলাফেরা, ওদেরকে একটা পর্দার আড়ালে থাকতে হয়। তাই সাজু পর্দার আড়ালেই থাকে, বাইরে বের হয় না। তো রূপাই মিয়া ঘরামি মানুষ, তাই মাঝে মাঝে বাঁশ কাটার ভান করে একটা দা বগল দাবা করে, আর লুঙ্গি উল্টো করিয়ে কোচ বানাইয়ে কিছু চাল ভাজা নিয়ে খেতে খেতে ওই সাজুদের বাড়ির যে পথ ওই পথে যাতায়াত করে। আর মাঝে মাঝে ফিরে ফিরে সাজুদের বাড়ির দিকে যায়। এইটা সাজুর আম্মা লক্ষ্য করেছে যে ওই ভিন গ্রামের ছেলেটা যখনই এই পথ ধরে যায় আমাদের বাড়ির দিকে আরে আরে ফিরে ফিরে যায়। এটাও লক্ষ্য করেছে তার মেয়ে সাজু ওই ভিন গ্রামের ছেলেটাকে যেভাবেই হোক যদি এক পলক দেখতে পারে তারও মনে হয় আনন্দের উদয়। মা তো, তাই মেয়ের মন বুঝতে সময় লাগে না। একদিন রূপাই মিয়া ওইভাবে চাল ভাজা খেতে খেতে বগলে দাপ চাপা দিয়ে যখন সাজুদের বাড়ির পথ ধরে যাচ্ছে, সাজুর আম্মা দর্শন করে সাজুকে বলছে, সাজুরে ওই ভিন গ্রামের ছেলেটা প্রায়ই দেখি এখান দিয়ে যাতায়াত করে, আমাদের বাড়ির দিকে চেয়ে থাকে, আরে আরে কথা লবি, তুই ওকে দাওয়াত করে এনে এক গ্লাস পানি পান করাবি। সাজুর বড় আনন্দ হলো। তাই সাজু রাস্তায় দাঁড়িয়ে পেছন থেকে রূপাইকে হাত তুলে ডাকতে লাগলো, ওগো শুনছো, ওগো ভিন গ্রামের ছেলে, এদিকে আসো না, আমার আম্মা তোমাকে দাওয়াত করেছে, এক গ্লাস পানি পান করে দাও। রূপাই মিয়া ভাবলো আমার আশালতা এতদিনে বুঝি সাফল্যের দিকে মাথা তুলেছে। তাই রূপাই মিয়া যে আনন্দে মেতেছে, বগলে তা ছিল কোন জায়গা ভরিয়ে গেছে রূপাই টের ভাই নাই, আর চাল বাজার যে কি খবর তার কোনো হদিশ নাই। এটা কোনো হাসির কথা না বাবা, ওই পিরিয়ডে যারা আছে এটা তারা বুঝবে। সময়টা যাদের ওভার হয়ে গেছে তারা কোটি টাকার বিনিময়ে ওই ভাবটাকে আর উদ্ধার করতে পারবে না। তো বিষয়টা হলো রূপাই মিয়া সাজুর ডাকে এলো। সাজুর আম্মা সাজুকে বলল, ওকে বসতে দিয়ে তুই নিজের হাতে এক গ্লাস পানি এনে ওকে পান করা। সাজু রূপাইকে বসতে দিয়ে নিজের হাতে এক গ্লাস পানি এনে রূপাইকে দিল। রূপাই মিয়া পানি পান করে যখন বাড়ির থেকে বেরিয়ে যাবে,
সাজুর আম্মা বলল, বাবা মাঝে মাঝেই আমাদের বাড়িতে বেড়াতে এসো। রূপাই মিয়ার মনের মধ্যে একটা সংকোচ, একটা ভয়ের কাজ করছিল, সেইটা কেটে গেল। এখন মাঝে মাঝে রূপাই মিয়া সাজুদের বাড়ি আসে, রূপাই সাজু পাশাপাশি হয়, তারা মনের কথা একে অপরের কাছে কয়। কিন্তু ওই গ্রামেরই একদল যুবক ছেলে, এইটা তাদের কাছে ভালো লাগলো না। ওরা মনে মনে ভাবলো, সাজু যে আমাদের পাত্তা দেয় না, আর রূপাই মিয়া মোটে বাড়ি ছাড়ে না, ব্যাপার কিরে। ওরা নিজেরাই যুক্তি পরামর্শ করে বাঁশের কুঞ্চি কেটে লাঠি বানাইয়ে একদিন সন্ধ্যাবেলায় রূপাই মিয়া যখন সাজুদের বাড়িতে গেল, আর ওই দুষ্ট ছেলের দল লাঠি হাতে পথের বাঁকে ঝোপের আড়ালে গা ঢাকা দিয়ে থাকলো। ওই দিন রূপাই মিয়া সাজুদের বাড়ি থেকে ফিরতে রাত্রি একটু গভীর হলো। এই গভীর রাত্রে রূপাই মিয়া যখন সাজুদের বাড়ি ছেড়ে দিয়ে নিজের ঘরের দিকে যাত্রা করেছে, ওই ছেলেগুলো ঝোপের আড়াল থেকে লাঠি হাতে বেরিয়ে অতর্কিতে রূপাইকে আক্রমণ করে সপাং সপাং করে গোটা কয়েক লাঠির আঘাত করলো। রূপাই মিয়া ভাবলো, আজ ওরা আমাকে লাঠি পেটা করলো, এরপরে যদি কোনোদিন আমাকে দা দিয়ে কুপিয়ে দেয়, তাহলে হবে আমার জীবন সংশয়। তাই রূপাই মিয়া ভয় পেয়ে আর সাজুদের বাড়ির পথে আসে না। সাজুও রূপাই মিয়ার দেখা পায় না। এতে পরিণাম কি হলো, উভয়ের শরীরে আস্তে আস্তে কৃশ থেকে কৃশতর হতে লাগলো, মানে দুইজনেই শুকাইয়ে যেতে লাগলো। খাওয়া দাওয়ার প্রতি কোনো ইচ্ছা নাই, কর্মের প্রতি কোনো মনোযোগ নাই। দিন দিন তাদের শরীর খারাপ হয়ে যেতে লাগলো। এই ঘটনাটা জানতো ওই গ্রামেরই একজন ঘটক, তার নাম হলো দুখু মিয়া। তাই দুখু মিয়া একদিন সাজুর আম্মাকে ডাক দিয়ে বলল, সাজুর আম্মা, তোমার মেয়ে সাজুর বয়স বাড়ছে, তাতে করে শরীর খারাপ হয়ে যাচ্ছে, তুমি তার শাদী দেবা না? সাজুর আম্মা বলল, শাদী তো দেব, তার জন্য তো একটা ভালো ছেলে চাই, সেই ভালো ছেলে কোথায় পাই তা বলবা না? দুখু মিয়া বলল, সবচাইতে ভালো ছেলে আছে, সে হইল রূপাই। সাজু শুনে মনে মনে ভাবতে লাগলো, আমিও তো তাই চাই। তাই দুখু মিয়া সাজুর আম্মার সঙ্গে কথা বলল। রূপাই মিয়াদের বাড়িতে গিয়ে গার্জিয়ান পক্ষের সঙ্গে কথাবার্তা বলে রূপাই আর সাজুর মধ্যে কলমা পড়িয়ে শাদীর দিন ধার্য করে দিল। নির্দিষ্ট দিনে সন্ধ্যা লগ্নে রূপাই আর সাজুর মধ্যে কলমা পড়িয়ে শাদী সুসম্পন্ন হলো। শাদীর পরে নিয়ম অনুসারে স্বামী স্ত্রী দুজনকেই বাসরে যেতে হয়। তাই সাজু রূপাইয়ের হাত ধরে বাসরের দিকে যাত্রা করলো। রূপাই মিয়া দুই এক পা অগ্রসর হয়ে থমকে দাঁড়িয়ে পড়লো। একটা ঝটিকার মাধ্যমে সাজুর হাত থেকে নিজের হাতটাকে মুক্ত করে নিয়ে নত শিরে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, আমি এখন বাসরে যাব না। শাদীর বাসরে যারা যারা ছিল তারা সবাই অপলক নেত্রে রূপাই মিয়ার দিকে তাকিয়ে পড়ল। মুখে কেউ কথা বলছে না, কিন্তু মনে সকলেরই জিজ্ঞাসা, এটাই তো নিয়ম, বিয়ের পরে সকলকেই বাসরে যেতে হয়, তুমি কেন বাসরে যাবে না? রূপাই মিয়া সকলের চোখ মুখ দেখে মনের ভাষা বুঝে জবাব দিতে গিয়ে বলল, দেখুন আমি একজন লাঠিয়াল, আজ এক্ষুনি আমি নকদা খাটতে যাব বলে আগাম টাকা নিয়ে রেখেছি, আমাকে এক্ষুনি নকদা খাটতে যেতে হবে। এই বলে রূপাই মিয়া লাঠিয়ালি করতে চলে গেল। রূপাই খুব বড় মাপের লাঠিয়াল কিনা, তাই রূপাইয়ের লাঠির আঘাত সবাই সহ্য করতে পারে না। আজও ব্যতিক্রম ঘটল না।
স্পটেই রূপাই মিয়া 3টে মার্ডার করে ফেলল। যখন রূপাইয়ের লাঠির আঘাতে হলো 3টে মার্ডার, প্রশাসনের উপর তলা থেকে রূপাইয়ের উপরে নেমে এলো গুলির অর্ডার। রূপাই মিয়াকে ধরবার জন্য পুলিশ তাকে তাড়া করেছে, আর রূপাই মিয়া হন্যে হয়ে ছুটতে ছুটতে সাজুর দরজায় এসে নক করে বলছে, সাজু দরজা খোলো। সাজু মনে মনে ভাবলো, আমার প্রাণবল্লভ এসেছে, এখনই তাকে আপন করে কাছে পাবে। তাই একগাল হাসি দিয়ে দরজাটা উন্মুক্ত করে বাহু প্রসারিত করে বলল, এসো বন্ধু, এসো, ভিতরে এসো। রূপাই মিয়াও ভাবলো তার প্রিয়তমা পত্নীর সঙ্গে অন্তত প্রথমবারের মতো বাহু বেষ্টনে মিলন হবে। তাই ঘরের ভিতরে যাবার জন্য এক পা ঘরের দরজার চৌকাঠ পেরিয়ে ভিতরে রেখে আরেক পা বাইরে থাকতেই থমকে দাঁড়িয়ে পড়ল। মস্তক অবনত করে ক্ষীণ স্বরে রূপাই মিয়া বলল, আমি এখন বাসরে যাব না। সাজু কথাটা সহ্য করতে পারল না। সাজু বলল, বন্ধু সত্যি কি তাহলে তুমি আমাকে কোনোদিন মন থেকে ভালোবাসোনি, শুধুই অভিনয় করেছ? তুমি জানো বন্ধু, এই দিনটির জন্য আর শুধুমাত্র তোমাকে আমার আপন করে পাবার জন্য আমি খোদা আল্লাহর কাছে কত মোনাজাত করেছি, কত দুই নয়নের পানি ঝরিয়েছি। আজ খোদা আল্লাহ দোয়া করেছে আমি তোমাকে আমার করে পেয়েছি, আর সেই তুমি কিনা বলছো তুমি আমার বাসরে আসবে না। বন্ধু তাহলে কি সত্যি তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি? কথাগুলো রূপাই মিয়ার বক্ষে শেলের মতো বিঁধতে থাকলো। রূপাই মিয়া তার বাক রোধ হয়ে এসেছে, বাক্য বাণে জর্জরিত হয়ে সহ্য করতে পারছে না। রূপাই মিয়ার দুই চোখ বেয়ে পানি টপ 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 করে পড়ছে, আর মনে মনে বলছে, সাজু আমি আর তোমার কথা সইতে পারছি না। সাজু বলছে, বন্ধু তুমি জানো এই জগতে আমার আপন বলতে তুমি ছাড়া যে আর কেউ নাই। রূপাই মিয়াও মনে মনে বলছে, সাজু আমারও যে তুমি ছাড়া আর কেউ নাই। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। সাজু দেখলো তার প্রাণ বল্লভ কাঁদছে, নিজেকে অপরাধী মনে হলো। সাজু এসে বলল, বন্ধু বিশ্বাস করো, এ কথা আমি তোমাকে বলতে চাইনি, কিন্তু তুমি কেন বললে আমার বাসরে আসবে না? আমার যে তুমি ছাড়া আর কেউ নাই। রূপাই মিয়া বলল, সাজু আমারও যে তুমি ছাড়া আর কেউ নাই। সাজু বলছে, তাহলে কেন বললে তুমি আমার বাসরে আসবে না? রূপাই মিয়া বলল, সাজু তুমি যদি আমাকে এখন বাসরে পেতে চাও, অন্তরে দেখো ভেবে খানিক সময় বাদে আমার মরা মুখটা তোমাকে দেখতে হবে। অকস্মাৎ জানো সাজুর মস্তকে আকাশে ভেঙে পড়লো, বজ্রাহত বাঘিনীর মতো চিৎকার করে বলল, না বন্ধু ও কথায় আর বলো না, আমি আর সইতে পারছি না। কোন মেয়ে তার স্বামীর মরণের কথাটা শুনতে পারে না। সাজু বলল, বন্ধু বলো তোমার কি হয়েছে? আস্তে রূপাই মিয়া বলল, সাজু আমি যে লাঠিয়ালি করতে গিয়েছিলাম, আমার লাঠির আঘাতে 3টে মার্ডার হয়ে গেছে, আমার উপরে গুলির অর্ডার নেমে এসেছে, পুলিশ আমাকে হত্যা হয়ে তাড়া করেছে, আমি ছুটতে ছুটতে তোমার দরজায় এসেছি।
সাজু কথা শুনে যেন আটকে উঠলো। সাজু বলল, এ কি বন্ধু, তোমার তো গা ঢাকা দেওয়া উচিত ছিল, তুমি এত ঝুঁকি বহুল হয়ে কেন আমার দরজায় এসেছো? পুলিশ তো এখনই তোমাকে বেঁধে নিয়ে যাবে। রূপাই মিয়া চোখের পানি ঝরাতে ঝরাতে বলল, সাজু আমি কেন এসেছি শুনবে? ও সাজু, আমার যে এই জগতে তুমি ছাড়া কেউ নাই, তাই আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। দাও দাও সাজু, আমাকে বিদায় দাও। সাজু কেঁদে কেঁদে বলল, বন্ধু তুমি ছাড়া সংসারে আমারও কেউ নাই। একটা অবলা মেয়ের জীবনের কথা ভেবে দেখেছো? কেউ কি কখনো সম্ভব হয় মিলনের পূর্বেই বিদায়? কোন মেয়ে পারে না মিলনের পূর্বে তার প্রাণ বল্লভকে বিদায় দিতে? রূপাই মিয়া বলল, সাজু তোমাকে সম্ভব করতেই হবে। সাজুও চোখের পানি ঝরাতে ঝরাতে বলল, বন্ধু আমি তোমাকে বিদায় দিলে তুমি ফেরার হয়ে চলে যাবে, কিন্তু আমার যে তুমি ছাড়া আর কেউ নাই, আমাকে তুমি কোথায় রেখে যাবে বলো? রূপাই মিয়া বলল, সাজু যার কেউ নাই তার আছে একজন, আমি তোমাকে তার কাছে রেখে যাব। সে কে জানো? কবি এখানে প্রেমিক প্রেমিকার কণ্ঠে কি গাইলেন? ও যে জন মাকড় সারে জালে হাতি বাঁধায় পাষাণ ভাষায় জলে, আমি তোমায় রেখে যাব তারি চরণ তলে। যে জন মাকড় সারে জালে হাতি বাঁধায় জলে ভাষায় শিলে, আমি তোমায় রেখে যাব তারি চরণ তলে। এই বলে রূপাই গেল চলে। রূপাই মিয়া বিদায় নিয়ে ফেরার হয়ে চলে গেল। এই বিরহ ব্যথা সাজুর কাছে দিন দিন অসহনীয় হয়ে উঠল। খাবারে অনীহা, কর্মে অমনোযোগ। সাজু যেন বুঝতে পারলো সে তিল তিল করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, সে আর জগতে বেশি দিন বাঁচতে পারবে না। তাই তার আম্মাকে ডেকে বলল, আম্মা কথা হবে, আমাকে কিছু ভিন রঙের সুতো আর কয়েকটা সুই আর কিছু কাপড় দেবে। সাজুর আম্মা সাজুর মনের ভাষা বুঝলো, তাই সাজুর চাওয়ার সমস্ত উপাদান সুই সুতো আর কাপড় সাজুর হাতে তুলে দিল। সাজু একান্তে বসে দুই চোখের পানিতে ভেসে ভেসে তার সমস্ত জীবনের স্মৃতিবহুল একটা কাঁথা সেলাই করে পুঙ্খানুপুঙ্খ ফুটিয়ে তুলল। প্রথম যেদিন জল ভাঙার গান গাইতে যাবে বলে সঙ্গিনীগণ ডেকে এনে নিজেই জল ভরা বদলাটা কুলোর পরে রেখে মাথায় করেছিল, আর তাকে ঘিরে সমস্ত সঙ্গিনীগণ দাঁড়িয়েছিল, সেই ছবি। গান গাইতে গাইতে রূপাইদের বাড়ি আসলে গান শেষ করে রূপাই আর সাজুর মধ্যে চোখাচোখি হয়েছিল, সেই ছবি। রূপাই মিয়া ভালোবেসে তাকে ঘরে গিয়ে থালা ভরে চাল আর টাকা দিয়ে দক্ষিণা দিয়েছিল, সেই ছবি। মাঝে মাঝে রূপাই মিয়া সাজুদের বাড়ির পথ ধরে যাতায়াত করত, তাদের বাড়ির দিকে চেয়ে থাকতো, সেই ছবি। আম্মার কথায় একদিন রূপাই মিয়াকে দাওয়াত করে এনে পানি পান করিয়েছিল, সেই ছবি। আর দুঃখু মিয়ার মাধ্যমে তাদের স্বাধীন সুসম্পন্ন হয়েছিল, সেই ছবি।
বাসরে যাবার আগে তার প্রাণ বল্লভ নক্তা খাটতে চলে গেল সেই ছবি। গভীর রাত্রে এসে সাজুকে ডেকে বলেছিল দরজা খুলো। দরজা খুলে দুজন দুজনকে যেভাবে দেখেছিল সেই ছবি, আর মিলনের পূর্বে তার প্রাণ বল্লভ বিদায় নিয়ে ফেরার হয়ে চলে গেল সেই ছবি। সুন্দর করে সেলাই করে পুঙ্খানুপুঙ্খ ফুটিয়ে তুলল, চোখের পানিতে সিক্ত করে আম্মার হাতে দিয়ে বলল, আম্মা আমি হয়তো আর বাঁচবো না, কথা নিও যদি আমি মারা যাই, যদি কোনোদিন আমার প্রাণ বল্লভ রূপাই মিয়া ফিরে আসে, আমার এই স্মৃতি জানানো কাঁধা তুমি আমার প্রাণ বল্লভ রূপাইয়ের হাতে তুলে দিও। সত্যি সত্যি সাজু একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মাঠের মধ্যে সাজুর দেহটাকে কবর দেওয়া হলো। সাজুর মা আম্মা সে ভাবলো, এই নকশি করা কাঁথাটা যদি আমার ঘরে থাকে, যতবার এর দিকে চোখ পড়বে সাজুর কথা মনে পড়বে, আর আমি সাজুর এই বিয়োগ ব্যথায় নিজেও একদিন তিল তিল করে শেষ হয়ে যাব। তাই কি করলো, সাজুর সেই স্মৃতি জানানো নকশি করা কাঁথা কবরের উপরে মেলে দিয়ে কবরটাকে ঢাকা দিয়ে দিল। একদিন জ্যোৎস্না রাত্রে, গভীর রাত্রিতে রূপাই মিয়া ওই কবরের উপরে এসে নকশি করা কাঁথাটা দেখতে পেয়েই বুঝতে পেরেছিল এটা তাদেরই জীবনের স্মৃতি জড়ানো কাঁথা। রূপাই বুঝতে পারলো আমার প্রিয়তমা পত্নী সাজু আর জগতে বেঁচে নেই, তাই একাকী এই জীবনটা তার কাছেও দুর্বিষহ হয়ে উঠল। রূপাই মিয়া সাজুর কবরের উপরে শুয়ে নকশি করা কাঁথাটা মুড়ি দিয়ে সেও চিরনিদ্রায় নিদ্রিত হয়ে পড়ল। কি পবিত্র ভালোবাসা! এখানে কবি কি গাইলেন? ও সাজুর কবরের এক পাশে নকশি কাঁথা রূপাই মিয়া শুয়ে আছে মরণের শয্যায়। ও সাজুর কবরের এক পাশে নকশি কাঁথা রূপাই মিয়া শুয়ে আছে মরণের শয্যায়। ও তারা আছে কবি এখানে বিধাতাকে ধিক্কার দিয়ে প্রেমিক প্রেমিকার পক্ষে কি গাইলেন? ও অকরুণ দারুণ বিধি বিচার তোর কেমন, তোর বুঝি রে ভালোবাসার কেউ নাই রে আমার। অকরুণ দারুণ বিধি বিচার তোর কেমন, তোর বুঝি রে ভালোবাসার কেউ নাই রে আমার। ও তাইতে বুঝিস না তুই বিরহীর
বাঁশির বাঁশি পল্লী কবি জসিমউদ্দিন বেদনার ছায়া নকশি কাঁথা লিখেছিল মনেরই মায়ায় পল্লী কবি জসিমউদ্দিন বেদনার ছায়া নকশি কাঁথা লিখেছিল মনেরই মায়ায় ভাবুক কবিগণে আনে কল্পনা ও যত সঙ্গলোকের তত্ত্ব রাশি সাধুর ব্যথায় আজ তোমাদের পাইয়া বাঁশির বাঁশি নকশি কাঁথা মাঠের লোকে আজ শুনতে পায় সাজুর মাথায় রূপাই মিয়া বাঁশরি বাজায় ও নকশি কাঁথার মাঠের লোকে আজ শুনতে পায় সাজুর মাথায় রূপাই মিয়া বাঁশরি বাজায় পাগল বিজয় বলে বানানে চায় বাঁশি একবার গিয়ে শুনে রাশি সাধুর ব্যথায় আজ তোমাদের পাইয়া বাঁশির বাঁশি নকশি কাঁথা মাঠে সাধুর ব্যথায় আজ তোমাদের পাইয়া বাঁশির বাঁশি নকশি কাঁথা কানে খানে করলাম সমাধান